বিদিত, আমি সুস্মিতা তোর কাছে এসেছি, প্লিজ দরজাটা খোল। ভাই, আমার সুস্মিতা আমাকে ডাকছে, আমি যাবো ওর কাছে। বিদিত, দরজাটা খোলো। না না না, এটা কিছুতেই হতে পারে না। সুস্মিতা 1 বছর আগে মারা গেছে। কিরে, ভয় পেয়েছিস? দাঁড়া, তোদেরকে আর একটু ভয় দেখায়। শহরের কোলাহল থেকে বেরিয়ে বিদিত আর রনিত ঠিক করেছিল দূরে কোনো গ্রামে গিয়ে সময় কাটিয়ে আসবে। সেই কথা মতো তারা পুরুলিয়ার কৃষ্ণপুর গ্রামে ঘুরতে যায়। গ্রামটাকে এক নজরে দেখলে খুবই সুন্দর লাগে। সবুজে ভরা ধান ক্ষেত আর হাসি খুশি গ্রামের মানুষজন। গোটা গ্রাম ঘোরার পর যখন দুজনে গ্রামের পুরনো মন্দিরে ঘুরতে যায়, তখন মন্দিরের পুরোহিত মশাই বিদিতকে সাবধান করেন। গ্রামের মধ্যে নাকি নিশিরূপী প্রেতাত্মার আবির্ভাব হয়েছে। প্রত্যেক অমাবস্যাতেই সে কাউকে নাকি শিকার করছে। আজকে নাকি বিদিতের মৃত্যুযোগ আছে। পুরোহিত মশাইয়ের মুখে এই কথা শুনে রনির মৃত্যু থেকে বাঁচার উপায় জানতে চায়। তিনি জানান উপায় আছে, কিন্তু সেটা কি করে সম্ভব তিনি জানেন না। তিনি বলেন এই নিশিকে আটকাতে পারবে একটা পবিত্র জায়গা, যেখানে গিন্নি তার স্বামীর বুকের ওপর পা রেখেছে। পুরোহিত মশাই এও বলেন যে বাড়িতে স্বামীর বুকের ওপর স্ত্রী পা রাখেন সেই বাড়ি কি করে পবিত্র হয়। রনি তো কিছু বুঝতে না পেরে অবশেষে বাড়ির পথে রওনা হয়। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসি আমার মামার বাড়িতে। এইখানেই আমরা ঘুরতে এসেছি। পড়ে আসছিল সূর্যের আলো। সন্ধ্যা থেকেই দেখা যেতে লাগলো পরিবর্তন। বোঝাই যাচ্ছিল আজকের রাতটা আর 5টা রাতের থেকে আলাদা হবে। সন্ধে হতে না হতেই দোকানিরা দোকানে ঝাঁপ ফেলে দোকান বন্ধ করতে লাগলো। গৃহস্থরাও তাড়াতাড়ি নিজের বাড়ির দরজা জানলা বন্ধ করতে ব্যস্ত। বোঝাই যাচ্ছে সারা গ্রামকে এখন একটা আতঙ্ক ঘিরে রেখেছে। রাস্তাঘাটে লোকজন কমে আসতে লাগলো। রাত 8টার মধ্যে সব কিছু শুনশান। রাতের খাওয়া দাওয়া ভালোই হলো। বেনারসি চালের ভাত আর সেই সঙ্গে দেশি মুরগির মাংস। আমরা 10:30টার সময় শুতে এলাম। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমাদের শোবার ঘরটা একতলায় বাইরের রাস্তার দিকে। নিশির শিকার করার পক্ষে এক আদর্শ স্থান। ঠিক করেছি আজ রাতে আমি ঘুমাবো না। আমার বন্ধু বিদিতের মাথার ওপর ঘুরছে মৃত্যুর ফাঁড়া। না, সারাদিন ভেবেও পুরোহিত মশাইয়ের দেওয়া সংকেতটা উদ্ধার করতে পারলাম না। নিশি হয়তো সবাইকে তার মায়াবী শক্তিতে ঘুম পাড়িয়ে রাখবে, কিন্তু আমাকে পারবে না। তাই আমি পুরোহিতের কাছে চেয়ে এনেছি মহাদেবের মন্ত্রপুত রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ গলায় ধারণ করলেই নিশির সম্মোহনের শক্তি আর আমার ওপর খাটবে না। আজ এই অমাবস্যার নিশিতে বিদিতকে বাঁচানোর চান্স আমি নেবই। একই খাটে বিদিত আর আমি পাশাপাশি শুয়েছি। নিশি বিদিতের কোনো ক্ষতি করতে পারবে না। আজ রাতে চোখের পাতা নড়বে না আমার। দূরে কোথাও ডেকে উঠল অজানা এক রাত জাগা পাখি। শোনা গেল বাঁশবাগানের দিকে শেয়ালের ডাক। একপাল শেয়াল একসঙ্গে ডেকে এক প্রহরের সমাপ্তি ও অন্য প্রহরের সূচনা ঘোষণা করল। সে যাই হোক, মোটামুটি রাত 12টা হবে। একের পর এক সময় অতিবাহিত হয়ে চলেছে। ওদিকে নিশির দেখাই নেই। তাহলে কি নিশিকে নিয়ে গায়ে যা রটেছে সবটাই মিথ্যে, সবটাই কি অর্থহীন? অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীদের কল্পনা। আর আমি বৃথায় ডুমুরের ফুলের জন্য রাত জেগে বসে পণ্ডশ্রম করছি। এতক্ষণ ধরে যে থ্রিলটা ফিল হচ্ছিল সেটাই নষ্ট হতে বসলো। বিদিতের দিকে তাকালাম। অগরে ঘুমোচ্ছে ছেলেটা। আহা, কি নিষ্পাপ লাগছে ছেলেটাকে। ছোটবেলা থেকেই বিদিত আমার খেলার বন্ধু, সুখ দুঃখের পরম সাথী। তাও কিশোরে আমাদের সম্পর্কে ফাটল ধরেছিল যখন আমরা দুজনেই একসাথে সুস্মিতার প্রেমে পাগল হয়ে গেছিলাম। ক্লাস 9-এ পড়ার সময়। ক্লাস 9-এর ঘটনা।
কোকড়ানো চুলের বারবি ডল সুস্মিতার জন্য আমরা দুজনেই পাগল। আমার স্বপ্ন, ধ্যান, জ্ঞান সবই ছিল সুস্মিতাকে ঘিরে, আর বিদিতেরও তাই। এর ফলে শুরু হলো রেষারেষি, আর তাই ফাটল ধরল আমাদের বন্ধুত্বের মধ্যে। সুস্মিতা হয়তো কোনোদিন মুখ ফুটে বলেনি, কিন্তু আমার মনে হয় ও বিদিতকেই ভালোবাসত। সুস্মিতাকে পাবার আশায় আমাদের মধ্যে শুরু হয়েছিল এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু বিধাতার প্ল্যান হয়তো অন্যরকম ছিল। ক্লাস 11-এর ঘটনা। নন্দাদেবী পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় সুস্মিতার। শোকে বুক ভেঙে যায় আমাদের দুজনেরই, আর হয়তো এই শোক আবার মিলিয়ে দেয় আমাদের দুজনকে। কেটে যাচ্ছিল সময়, ডুবে গিয়েছিলাম অতীতের স্মৃতিচারণে। আমার চিন্তাকে ছিন্ন করে দিয়ে জানালা দিয়ে নারীকণ্ঠের আওয়াজ ভেসে এলো। বিদিত! আশ্চর্য, এ তো হুবহু সুস্মিতার গলা। এককালের ভালোবাসার মুখে নিজের নাম শুনে ধর্মড়িয়ে উঠে বসলো বিদিত। আমিও উঠে বসলাম। ভালোই বুঝতে পারছি বিদিতকে এখন নিশিতে পেয়েছে, ওকে আটকানো অসাধ্য। আবার আওয়াজ এলো। বিদিত, আমি সুস্মিতা, তোর কাছে এসেছি। প্লিজ দরজাটা খোল। ভাই, আমার সুস্মিতা আমাকে ডাকছে, আমি যাবো ওর কাছে। জানতাম লাভ হবে না, তাও বিদিতকে বারবার নিষেধ করলাম। আমি বললাম এসব ও শোনার ভুল। এই ঠান্ডা রাতে দরজা খোলা মোটেই ঠিক হবে না। আমার নিষেধ করা সত্ত্বেও দরজা খুলে দিল বিদিত। দরজা খুলতেই একরাশ ঠান্ডা হাওয়া প্রবেশ করলো ঘরে, সারা শরীরে কাঁপন ধরিয়ে দিল। ভালোই অনুভব করতে পারছি যে এই হাওয়া এই জগতের নয়, এ এক কোনো অলৌকিক অতীন্দ্রিয় জগৎ থেকে উড়ে এসেছে। দরজার বাইরে একরাশ শূন্যতা, বাইরে কেউ নেই। বিদিত বেরোতে যেতেই ওকে আটকাতে গেলাম আমি। ও আমাকে ছিটকে ফেলে দিল, তারপর বেরিয়ে গেল দরজা দিয়ে। না, বন্ধুকে বাঁচাতেই হবে এই নিশির হাত থেকে। বিদিত অনেক দূরে চলে গেছে, পেছনে ছুটতে থাকলাম আমি। শুনশান রাস্তা, চারিদিক অস্পষ্ট কুয়াশায় আচ্ছন্ন। এই কুয়াশার অস্পষ্টতার মধ্যেও দেখতে পাচ্ছি এক সাদা ছায়ামূর্তি বাতাসে বলতে গেলে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে, আর তাকেই অনুসরণ করছে বিদিত। বিদিতের দেহে এখন আশ্বরিক শক্তি। মৃত্যু এখন বিদিতকে আকর্ষণ করেছে, ওকে এখন থামানো অসাধ্য। আধ ঘন্টা ধরে হাঁটছি, বলতে গেলে গ্রামের চৌহদ্দি থেকে বেরিয়ে এসেছি। এই সময় ঘন্টার শব্দে চমক ভাঙল আমার। আরে, এটাই সেই ভগ্নপ্রায় মহাকালীর মন্দির না, আগে যেটার কথা শুনেছিলাম? মন্দিরটি পরিত্যক্ত, কিন্তু এখন যেন কোনো অদৃশ্য দৈব বলে ঘন্টাগুলো বাজতে শুরু করেছে। মন থেকে কেটে গেল সব অন্ধকার। সকালবেলা শিব মন্দিরের পুরোহিত মশাই বিদিতকে নিশিরাত থেকে বাঁচানোর যে রহস্যময় সংকেতের কথাটা বলেছিলেন, এক নিমেষে তার প্রকৃত অর্থ পতিত হতে লাগলো আমার চোখের সামনে। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কালিকা, যিনি পার্বতীরই অপর প্রতিরূপ। তিনি শক্তি, সৃষ্টি ও সময়ের প্রতীক। তিনি জিভ বার করে তার স্বামী মহাকালের বুকে পা রেখে দাঁড়িয়ে আছেন। পবিত্র গৃহ বলতে পবিত্র মন্দির। না, বিদিতকে বাঁচাতেই হবে। বিদিতের দেহে নিষিদ্ধ দরুন তখন প্রবল আশ্বরিক শক্তি। একমাত্র কোনো দৈব শক্তি পারে ওর শক্তিকে দমন করতে। আর দেরি নয়, বিদিতকে জাপটে ধরলাম পেছন থেকে, আর ওকে পরিয়ে দিলাম মহাদেবের মন্ত্রপুত রুদ্রাক্ষটা, যেটা এতক্ষণ আমার গলায় ছিল। আর সেটা ওর গলায় পরিয়ে দিতেই ওর কিছুটা শক্তি কমে আসতে লাগলো। আর তারপর ওকে কোলে তুলে নিয়ে আমি ঢুকে পড়লাম মন্দিরের মধ্যে। আর তারপর যা ঘটলো তা অকল্পনীয়। কোথা থেকে এক অদৃশ্য মন্ত্র বলে বাজতে শুরু করলো মন্দিরের ঘণ্টাগুলো। এক অদ্ভুত দৈব হাওয়ায় ভরে উঠল চারিদিক, আর আগুন লেগে গেল বাতাসে ভেসে থাকা নিশির গায়ে। মুহূর্তে নিশি শূন্যে মিলিয়ে গেল,
হ্যাঁ, সেই ভয়ঙ্কর অশুভ রাতে মা কালীর আশীর্বাদে আমার প্রাণের বন্ধু বিদিতকে বাঁচাতে পেরেছিলাম নিশির কবল থেকে। আর সেই রাতেই দেবীর মহিমায় ধ্বংস হয়েছিল অশুভ নিশি। পুরো গ্রাম অভিশাপ মুক্ত হয়েছিল। পরের দিন আমরা যখন ৫৫ তলার শিব মন্দিরে গেলাম পুরোহিত মশাইয়ের সাথে, তখন লক্ষ্য করলাম শিবমূর্তির মধ্যে অন্ধকার দাগগুলো সম্পূর্ণভাবে মিলিয়ে গেছে। শিবমূর্তিটা কেমন যেন জল করছে। এরপর আর ওই গ্রামে নিশির ডাকের ঘটনা ঘটেনি। গ্রামবাসীদের মনে ফিরে এসেছিল আনন্দ আর শান্তি। আর সেই রাতেই বুঝেছিলাম যে অবিচল ভক্তি অসম্ভবকেও সম্ভব করতে পারে। ভক্তির এতটাই শক্তি। তো কেমন লাগলো আজকের গল্প সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটাতে অনেকটা বেশি খাটাখাটনি হয়েছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পার্ট প্রপারভাবে ভিজুয়ালাইজ করার। তার সাথে তোমরা যদি তোমাদের সাথে ঘটা কোনো ঘটনা বা তোমাদের লেখা কোনো গল্প আমাকে পাঠাতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আর তার সাথে আমাকে মেল করতে পারো আমাদের মেল আইডি golpotime0@gmail.com। আমি অবশ্যই সেই গল্পটাকে পরবর্তী এপিসোডে পড়ে শোনাবো। ততক্ষণের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তোমরা দেখছিলে গল্প টাইম, সঙ্গে ছিলাম আমি বাপ্পা। গুড বাই।